ওয়েলকাম এভরিওয়ান। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমাদের দেখো, লাস্ট তিনটে আমি পরপর তোমাদের ইন্ডেক্স ভিডিও আপলোড করেছি তোমাদের জন্য। আশা করি তোমাদের বুঝতে পেরেছো, ক্লিয়ারও হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা আলোচনা করব নতুন পার্ট, এটা আমাদের আগামী দিনের WBCS পরীক্ষা বা স্টাফ সিলেকশন, রেলের যে এক্সামগুলো রয়েছে সেই ধরনের এক্সামগুলোতে এটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো অ্যাপয়েন্টমেন্টগুলো। অ্যাপয়েন্টমেন্ট মানে বিভিন্ন পদে যে নিয়োগগুলো হয়েছে সেই পার্টগুলোকে নিয়ে আমরা এবার আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমি কয়েকটা কিছু কোশ্চেন তোমাদের জন্য এনেছি যেগুলো আলোচনা করব। তো এটাও কয়েকটা পার্টে হবে, কারণ অনেকগুলো যেহেতু লাস্ট মোটামুটি ইম্পর্টেন্ট দেখে এক বছরের যে অ্যাপয়েন্টমেন্টগুলো, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো আমি তোমাদের জন্য এখানে আপলোড করব। ঠিক আছে, তো দেখো আমি শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা আমাদের এখানে দিয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বলেছে? দ্য সেক্রেটারি অফ BCCI হু হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল সাকসিডিং নাজমুল হাসান অফ বাংলাদেশ। ঠিক আছে, তো এইখানে ভালো করে দেখো, আমি কিন্তু এখানে কোশ্চেনের উত্তর একবার এখানে দিয়েই দিয়েছি। তার মানে উত্তরটা কি আনসার আসবে আমাদের? জয় শাহ। ঠিক আছে, যিনি এই মুহূর্তে BCCI কি সেক্রেটারি পদে রয়েছে। তাহলে আমরা এখানে যদি ছোট্ট করে একটু আলোচনা করে নিই, এই যে BCCI, ঠিক আছে, যেটা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হিসাবে যেটাকে আমরা সবচেয়ে ভালো পরিচিতি পাই বা আমাদের এই নামে আমরা জানি। প্রথমত এটা আমাদের যদি বলা হয় কবে তৈরি হয়েছে, খুব ভালো করে মনে রাখবে, এটা তৈরি হয়েছে 1928 সালে এটা তৈরি হয়েছে BCCI। আর এদের যদি হেডকোয়ার্টার যদি আমরা বলি সদর দপ্তর, তাহলে আনসার আসবে মুম্বাইতে এদের সদর দপ্তর। আর এদের এই মুহূর্তে যদি আমাদের প্রেসিডেন্ট বলা হয় কে রয়েছে, অর্থাৎ সভাপতি কে রয়েছে, নিশ্চয়ই তোমরা জানো, সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, কাদের সভাপতি? এই BCCI সভাপতি। এবার যেটা আমরা আলোচনা করব, BCCI কি ভাইস প্রেসিডেন্ট পদে যদি বলা হয় কে রয়েছে? ভাইস প্রেসিডেন্ট। তাহলে ভাইস প্রেসিডেন্ট পদে কে রয়েছে? মনে রাখবে রাজীব শুক্লা রয়েছে। ঠিক আছে, আর যদি আমাদের কোশ্চেন করে এই যে জয় শাহ কি পোস্টে রয়েছে, বা বলতে পারো ইনি হলো সেক্রেটারি পোস্টে রয়েছে। তো ইনি রিসেন্টলি কোন পদে ইনাকে পাঠানো হয়েছে? অর্থাৎ ACC, যেটাকে আমরা বলছি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। খুব ভালো করে মাথায় রাখো, কি বললাম? এশিয়ান ক্রিকেট কাউন্সিল যে পোস্টটা, সেই পোস্টে এনাকে বসানো হয়েছে। তাহলে আমরা এখানে আলোচনা করে নিই, এই যে ACC, এটা ভালো করে মনে রাখবে যে এই যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এটাকে আমরা শর্ট ফর্মে বলছি ACC, এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যদি বলা হয় আমাদের এটা কবে তৈরি হয়েছে, ঠিক আছে, তাহলে মনে রাখবে ACC তৈরি হয়েছে কত সালে? 1983 সালে এটা আমাদের তৈরি হয়েছে, 1983-তে। আর এদের যদি সদর দপ্তর যদি বলা হয়, এটাও মনে রাখবে কলম্বো এদের সদর দপ্তর, মানে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার যে কলম্বো শহর, সেই কলম্বোতে এদের সদর দপ্তর। কাদের? এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। এদের যদি বলা হয় মেম্বার কতগুলো দেশ রয়েছে, মেম্বার হিসাবে মনে রাখবে 24খানা দেশ রয়েছে, অর্থাৎ 24 অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আর এদেরই রিসেন্ট যে প্রেসিডেন্ট পদে যিনি আগে কে ছিলেন, এই বাংলাদেশের এই নাজমুল হাসান, ইনি ছিল। এনার জায়গায় কাকে নিয়োগ করা হয়েছে? আমাদের BCCI যিনি সেক্রেটারি জয় শাহকে নিযুক্ত করা হয়েছে। তার মানে আমরা যদি প্রেসিডেন্ট যদি বলি কে হলো, তাহলে অবশ্যই মনে রাখতে হবে জয় শাহ। ওকে, আরেকটা যদি আমাদের ইনফরমেশন বলা হয়, এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান যদি বলা হয়, নামটা বলে রাখলাম অমিতাভ চৌধুরী, এটাও ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল কবে তৈরি হয়েছে, হেডকোয়ার্টার, মেম্বার, BCCI কবে তৈরি হয়েছে, তার সদর দপ্তর, তার প্রেসিডেন্ট কি আছে, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। ওকে, এবার আমরা আসি আমাদের নেক্সট কোশ্চেন, অর্থাৎ পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ভালো করে দেখো কোশ্চেনটা। বলছে দ্য পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ফিজি টু দ্য ইউনাইটেড নেশন who has been elected as the president of the UN Human Rights Council for 2021, অর্থাৎ 2021 সালের জন্য এই যে ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইটস কাউন্সিল যেটা রয়েছে, সেই হিউম্যান রাইটস কাউন্সিলের পদে একজন ব্যক্তিকে বসানো হয়েছে, যিনি কোন দেশের? যদি আমরা বলি সেটা হলো ফিজির একজন নাগরিক।
যাকে এই পোস্টে বসানো হয়েছে। তাহলে সবার আগে আমরা যেটা একটু পড়ব যে এই যে ইউএনএইচআরসি শর্ট ফর্মে আমরা কি বললাম, ইউএনএইচআরসি যেটা আমাদের শর্ট ফর্ম আমি লিখে দিলাম এখানে, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কি কমিশন বা কাউন্সিল, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল। এটা কবে তৈরি হয়েছে মনে রাখবে, এটা তৈরি হয়েছে 15ই মার্চ, ঠিক আছে, 2006 এটা তৈরি হয়েছে। এই সংস্থাটা, এই হিউম্যান রাইটস যেটা কাউন্সিল যেটা আমাদের তৈরি হয়েছে কবে, 2006 সালে। তো এবার যদি বলা হয় এদের হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে, হেডকোয়ার্টারটা ভালো করে মাথায় রাখবে, এদের হেডকোয়ার্টার হলো জেনেভা। এদের হেডকোয়ার্টার কোথায়, জেনেভা। এটা কোথায় নিশ্চয়ই তোমরা জানো, সুইজারল্যান্ডে জেনেভা শহরে। আর এদের যদি বলে প্যারেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এরা কাদের অধীনে যদি আমরা বলি তাহলে খুব ভালো করে মাথায় রাখবে ইউএনজিএ, অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। তার মানে আমি যেটা বলতে চাইছি, ইউএন এর তো প্রিন্সিপাল অর্গান 6টা, তাদের মধ্যে ইউএনজিএ একটা, অর্থাৎ ইউএন জেনারেল অ্যাসেম্বলি একটা হলো প্রিন্সিপাল অর্গান, যার অধীনে রয়েছে এই ইউএনএইচআরসি। ওকে, আর এদের যদি মেম্বার যদি বলি আমরা কতগুলো দেশ রয়েছে এদের আন্ডারে, তাহলে মনে রাখবে 47 মেম্বার রয়েছে। এদের মেম্বার কতগুলো রয়েছে অবশ্যই ভালো করে মাথায় রাখবে, এদের মেম্বার হলো 47, ঠিক আছে। তো সেই হিউম্যান রাইটস কাউন্সিলে যিনি নতুন প্রধান হয়েছে ফিজির একজন নাগরিক, যার নাম কি, এই নামটা খুব ভালো করে মাথায় রেখো, কি নাম, নাজহাত সামিন খান। নাজহাত সামিন খান, ইনি হলো এই মুহূর্তে ফিজির একজন নাগরিক, যিনি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে, মানে এই 21 সালের জন্য, ঠিক আছে। যেহেতু আমরা লাস্ট 1 বছরের উপর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আলোচনা করছি, তাই পুরনো জিনিসগুলোকে আমরা একসাথে মিলিয়ে পড়াশোনা করব আমরা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে লাস্ট মোটামুটি গত বছরের জুলাই থেকে এবছরের জুলাই পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে আলোচনা করছি। তো এবার আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা ভালো করে দেখো, দ্য নিউ চেয়ারম্যান and Chief Executive Officer of the Railway Board who has taken over from শ্রী বিনোদ কুমার যাদব। মানে আগে এই পদে আমাদের কে ছিলেন, এই বিনোদ কুমার যাদব যিনি এই পদে ছিলেন, তো তার জায়গায় নতুন কে এসেছে, কি পদে আমরা মনে রাখবে, ভারতীয় রেলের যে বোর্ড সেই রেলওয়ে বোর্ডের যিনি চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অর্থাৎ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার পদে যাকে নিযুক্ত করা হয়েছে। তো এই বিনোদ কুমার যাদবের জায়গায় নতুন করে কে নিযুক্ত হয়েছে, নামটা ভালো করে মনে রাখবে, শ্রী সুনীত শর্মা। কি নাম বললাম, শ্রী সুনীত শর্মা, যিনি এই পোস্টে নতুন করে নিযুক্ত হয়েছে, ঠিক আছে। এবার আমরা যাই আমাদের পরের পার্টটা, কোশ্চেন। পরের কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে, দ্য নাইজেরিয়ান আমেরিকান ইকোনমিক্সট হু হ্যাজ বিন চুজেন টু বি দ্য নেক্সট অ্যান্ড ফার্স্ট ওম্যান। এটা খুব ইম্পর্টেন্ট, পরবর্তী তো ঠিক আছে, কিন্তু এটা হলো প্রথম কোনো মহিলা, ঠিক আছে, ফার্স্ট ওম্যান অ্যান্ড ফার্স্ট আফ্রিকান ডিজি, মানে আফ্রিকা থেকে প্রথম অথবা প্রথম কোনো মহিলা হিসাবে এই ডাব্লিউটিওর প্রথম প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে। কি বললাম, ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে প্রথম কোনো মহিলা, এবং সঙ্গে যদি আমরা বলি প্রথম কোনো আফ্রিকা থেকে ডিজি হিসেবে নিযুক্ত হয়েছে, তার নামটা কি, কোজি ওকনজো ইয়োলা, ঠিক আছে। ইনি হলো নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে, কার, মনে রাখবে, ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এবার আমরা একটু ভালো পড়বো, এই যে আজকে যেটাকে আমরা ডাব্লিউটিও বলছি, এই ডাব্লিউটিও দেখো আজকে তো ডাব্লিউটিও বলছি, এর আগে এটার কি নামে আমরা জানতাম, খুব ভালো করে মাথায় রাখবে, গ্যাট, খুব গুরুত্বপূর্ণ। তো এই গ্যাটটা আগে যে আমাদের যদি বলা হয় এই ডাব্লিউটিওর আরেকটা আগের নাম কি ছিল, গ্যাট হিসাবে এটা আমরা পরিচিতি ছিল, ঠিক আছে, বহু পূর্বে। তো সেই ডাব্লিউটিও আমরা যদি বলি তৈরি হয়েছে কত সালে, তাহলে মনে রাখবে ডাব্লিউটিও তৈরি হওয়ার আগে আমরা যেটা বললাম, কি বললাম, গ্যাট, GATT, ঠিক আছে। তো এই যে গ্যাট যে তৈরি হয়েছে, দেখো এই গ্যাটটা আমাদের, ঠিক আছে, পুরো নাম যদি আমাদের বলা হয়
তাহলে অবশ্যই আমরা আলোচনা করব যে গ্যাটের পুরো নামটা কি, তাই না? তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। কি দেখো, এই প্রত্যেকটা পরীক্ষায় আমাদের কিছু এই টাইপের কিছু আমাদের কোশ্চেন কিন্তু কম বেশি থাকে। তো এইটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে গ্যাটের পুরো নামটা কি, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। তার মানে আমরা যদি কোশ্চেন করি আমাদের গ্যাটের পুরো নামটা কি, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে জেনারেল এগ্রিমেন্ট, কি বললাম, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এটা হলো গ্যাটের পুরো নাম। তো সেই গ্যাটটা আমাদের তৈরি হয়েছে কবে, 1900, আর আমি এখানে একটু জাস্ট বলে দিই, তোমরা একটু দেখে নিতে পারবে। জেনারেল, ঠিক আছে, এগ্রিমেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের বহু পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে। গ্যাটের পুরো নামটা কি, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ, ঠিক আছে, ট্যারিফস অ্যান্ড ট্রেড, এটা হলো পুরো নাম ছিল। যেটা আমাদের কবে তৈরি হয়েছিল এটা ভালো করে মনে রাখবে। এটা আমাদের তৈরি হয়েছে কত সালে, 1948 সালে এই গ্যাটটা আমাদের তৈরি হয়েছিল, ঠিক আছে, 1948 সালে। তো এই গ্যাটটা এর পরবর্তীকালে অর্থাৎ 1994 সালে মারাকাস বলে একটি শহরে যে এগ্রিমেন্ট হয় নতুন করে, এটার নামটা পরিবর্তন করে কি নামে করা হয়, WTO। তো সেই WTO যদি আমরা বলি, যেটাকেই আমরা বলছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তো সেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা আমাদের যদি বলা হয় কবে তৈরি হয়েছে, তাহলে আমরা বলবো 1 জানুয়ারি 1995 সালে এই WTOটা নামে বলতে পারো বা WTO তৈরি করা হয়, মানে গ্যাট থেকে WTO নামে সংস্কার করা হয়। এবং এদের মেম্বার যদি বলা হয় এই মুহূর্তে মোট কতগুলো দেশ আছে WTO, তাহলে অবশ্যই মনে রাখবে 164খানা দেশ আছে। আর এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি, কি কি ভাষাতে এখানে কাজ হয়, যদি বলা হয় ইংলিশ, মনে রাখবে ফ্রেঞ্চ, আরেকটা যদি বলা হয় স্প্যানিশ ভাষা, অর্থাৎ এই ভাষাগুলোর উপরে এখানে বিভিন্ন কাজকর্ম করা হয়ে থাকে। কি, কোথায়, এই WTO, ঠিক আছে। তাহলে WTO আগের নাম কি ছিল, গ্যাট, যেটা কি বললাম, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, 48-এ তৈরি হয়। তারই বর্তমান নাম WTO। এটা কবে তৈরি হয়েছিল, 1 জানুয়ারি 1995, মেম্বার বর্তমানে 164, ঠিক আছে। তো এটা গেল আমাদের এই কোশ্চেন কমপ্লিট হলো। এবার আমরা আসি আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো, তো আমাদের নেক্সট যে কোশ্চেনটা যেটা বলেছে এটা হলো খুব ভাইটাল একটা কোশ্চেন। বলছে ইন্ডিয়ান আমেরিকান ডক্টর হু হ্যাজ অ্যাপয়েন্টেড, কি বলছে, হু হ্যাজ অ্যাপয়েন্টেড দ্য সার্জন জেনারেল অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যিনি একজন যে ইউএসএ যে মানে সার্জন জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে, ঠিক আছে। তো তার নামটা কি, এখানে দেখো নামটা দিয়ে দিয়েছে, খুব ভালো করে, গুরুত্বপূর্ণ, নামটা ভালো করে মাথায় রেখো, অর্থাৎ অ্যাডমিরাল বিবেক মূর্তি। কি নাম বললাম, অ্যাডমিরাল বিবেক মূর্তি, যাকে ইউএস সেনেট 22শে মার্চ 2021-এ ভোটের মাধ্যমে এনাকে নিযুক্ত করে, ঠিক আছে, একটা ভোটের মাধ্যমে। অর্থাৎ ভোটটা কবে হয়, যদি বলি 22শে মার্চ 2021, ইউএস সেনেটে ভোটের মাধ্যমে, অর্থাৎ 57-43 ভোটে তাকে সিলেক্ট করা হয় অ্যাজ এ ইউএসের যে প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, সেই বর্তমান প্রেসিডেন্টের সার্জন জেনারেল হিসাবে এনাকে নিযুক্ত করা হয় বা অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়। এবং আরেকটা কথা আমরা বলে দিই, এই বিবেক মূর্তি অতীতেও সার্জন জেনারেল হিসেবে কাজ করেছেন। কার আমলে, মনে রাখবে বারাক ওবামার যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনকালে, বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন ইনিও কিন্তু আরেকবার সার্জন জেনারেল হিসেবে কাজ করেছেন। খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে, কার আমলে, ওবামার প্রশাসনে। কিন্তু 2017 সালে আমেরিকার যিনি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারে আসার পর এনাকে সরিয়ে দিয়েছিলেন এবং এনাকে আবার পুনরায় বর্তমান যে আমেরিকার বর্তমান প্রশাসন অর্থাৎ জো বাইডেন
যে প্রশাসন তারা আবার পুনরায় এনাকে নিযুক্ত করে। ঠিক আছে, কি নাম? বিবেক মূর্তি। ভালো করে মাথায় রেখো। এবার আমরা আসি আমাদের পরের কোশ্চেন। বলছে দ্য নিউ চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু টেক ওভার ফ্রম সুনীল আরোরা উইথ এফেক্ট ফ্রম 13 এপ্রিল 2021, মানে নতুন করে যিনি নিযুক্ত হলেন, কি নাম? সুশীল চন্দ্রা। তার মানে আমাদের যদি কোশ্চেন করে আমাদের আগে যিনি মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, তাহলে নামটা ভালো করে মনে রেখো। প্রাক্তন যদি বলা হয় সুনীল আরোরা, এবং তার জায়গায় নতুন করে কে এলেন? এই সুশীল চন্দ্রা হলো ভারতের নতুন নির্বাচন কমিশনার, বা বলতে পারো বর্তমান নির্বাচন কমিশনার। এবং ইনি হলো ভারতের কততম? মনে রাখবে, পাশে আমি লিখে দিলাম 24, অর্থাৎ 24তম ভারতের বর্তমান ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলো কে? এই সুশীল চন্দ্রা। কবে? এই 13 এপ্রিল যিনি নিযুক্ত হয়েছে। ঠিক আছে, আর এদের যদি ডিউরেশন টাইম আমরা বলি 6 বছর চিফ ইলেকশন কমিশনারে, অথবা ম্যাক্সিমাম 65 অফ ইয়ার্স, 65 বছর বয়স পর্যন্ত এরা এই পদে থাকতে পারবে। ঠিক আছে, আর ইনি কার জায়গায় এলেন? সুনীল আরোরার জায়গায়। আর ইনি কততম? 24তম ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে। ঠিক আছে, খুব ভালো করে এটা কিন্তু মাথায় রাখবে। আর আমরা যদি বলি ভারতের ভোটাধিকার দিবস কত তারিখে পালন করা হয়, নিশ্চয়ই তোমরা জানো। এই যে আমাদের যে ইলেকশন কমিশন, তো সেই ইলেকশন কমিশন যে তৈরি হয়েছিল 25শে জানুয়ারি, বা বলতে পারো প্রতিষ্ঠা পেয়েছিল, তার জন্য এই জন্য আমরা প্রত্যেক বছর 25শে জানুয়ারি এই দিনটাকে আমরা পালন করি কি? ভারতীয় ভোটাধিকার দিবস হিসাবে সেলিব্রেট করা হয়। খুব ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, কি কত তারিখ বললাম? 25শে জানুয়ারি, ভারতীয় ভোটাধিকার দিবস। আচ্ছা, এরপরে কি বলেছে? দ্য স্টেট হুইচ হ্যাজ অ্যাপয়েন্টেড ফিল্ম স্টার সোনু সুদ অ্যাজ ইটস কোভিড-19 ভ্যাকসিন অ্যাম্বাসেডার। অর্থাৎ সোনু সুদের নাম নিশ্চয়ই তোমরা খুব ভালো করেই শুনেছো। এই কোভিড সিচুয়েশনে তার যে বড় ভূমিকা পালন করেছেন, প্রচুর মানুষকে রক্ষা করেছেন। তো সেই জন্য পাঞ্জাব সরকার, অর্থাৎ পাঞ্জাবের যিনি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, তাকে কি এই যে কোভিডের যে ভ্যাকসিন, কোভিড-19 যে ভ্যাকসিনে, সেই ভ্যাকসিনের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছিল। কাকে? এই সোনু সুদকে নিয়োগ করা হয়। পরের কোশ্চেনে আমরা আসি। আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে অল্প সময়ের মধ্যে আমাদের বেশি কোশ্চেন আলোচনা করা হয়, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য একটু আমি ফার্স্ট বলছি। ওকে, তো বলছে নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট জাজ হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া from 24th April 2021, জাস্টিস এন.ভি. রামানা। মানে এই যে সুপ্রিম কোর্ট, আমরা নিশ্চয়ই তোমরা নামটা শুনেছো। তো সেই সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি হয়েছেন, কি নাম? এন.ভি. রামানা। খুব ভালো করে মাথায় রেখো। তো ইনি হলো আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। তো এই যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি হিসাবে ইনি নিযুক্ত হয়েছেন, তো ইনি কার যদি বলা হয় কবে নিযুক্ত হয়েছেন, খুব ভালো করে মাথায় রাখবে, এই 24শে এপ্রিল তাকে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো ইনি যদি বলা হয় সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি হিসাবে যদি বলা হয় আমাদের নিযুক্ত করা হলো, এটা নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, তো আমাদের এই যে ইনি কি নাম? এন.ভি. রামানা, তাই তো? তো এন.ভি. রামানা হলো, তাহলে এর পূর্বে যিনি আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল তার নামও নিশ্চয়ই তোমরা জানো। তো আমাদের যদি কোশ্চেন বলা হয় ইনি কততম ভারতের প্রধান বিচারপতি, অবশ্যই মনে রাখবে 48তম ভারতের প্রধান বিচারপতি কে? এই এন.ভি. রামানা। এটা ভালো করে মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এরপরে আমরা আসি। আর যদি আমাদের কোশ্চেন করে বলো তো সুপ্রিম কোর্টে প্রথম মহিলা বিচারপতির নাম কি? মানে আজ অব্দি দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো কিন্তু মহিলা হয়নি। ঠিক আছে, যা হয়েছে সবই নর্মাল জাজ হিসাবে নিযুক্ত হয়েছে। তো আমাদের যদি কোশ্চেন করে যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির তাহলে নাম কি, তাহলে কি হবে? মীরা সাহেব ফতিমা বিবি। আর যদি আমাদের যদি বলা হাইকোর্টের প্রথম মহিলা
প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস, তাহলে কি হবে লীলা সেঠ, 1991 সালে হিমাচল প্রদেশ হাইকোর্টে ইনি নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, আর এনার কথা যদি আমরা বলি কে, এই মীরা সাহেব ফাতিমা বিবি, তাহলে ইনি সুপ্রিম কোর্টের কি হয়েছিল নর্মাল বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এবার গেলাম আমরা পরের কোশ্চেন কি বলেছে, আইপিএস অফিসার 1985 ব্যাচ হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ডিজি বা মানে বলতে পারো ডিরেক্টর অফ সিবিআই শ্রী সুবোধ কুমার জয়সওয়াল। মনে রাখবে সিবিআই নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন, এই সুবোধ কুমার জয়সওয়াল। অ্যাকচুয়ালি সিবিআই যখন এটা তৈরি হয়, এটা ভালো করে মাথায় রাখবে, তখন এটা অ্যাকচুয়ালি ফর্ম করেছিল কবে, ফর্ম করেছিল 1942 সালে এটা তৈরি হয়। কি নাম দিয়ে মনে রাখবে, অ্যাজ দ্য স্পেশাল পুলিশ, কি বললাম, অ্যাজ দ্য স্পেশাল পুলিশ হিসাবে এটা তৈরি হয়, স্পেশাল পুলিশ হিসাবে এটা তৈরি করা হয় হবে 1942 সালে। এদের যদি বলা হয় পরবর্তীকালে, অর্থাৎ আমরা যদি বলি কত সালে, 1963 সালে, 1963 সালে এটাকে অ্যাজ এ সিবিআই হিসাবে নামকরণ করা হয়। কত সালে যদি বলা হয় নামকরণ করা হয়, খুব ভালো করে মাথায় রেখো, 1963 সালে এটাকে সিবিআই হিসাবে নামকরণ করা হয়। আরেকটা জিনিস মনে রাখবে, অ্যাকচুয়ালি সিবিআই প্রধান বিচার, এই সিবিআই ডিরেক্টর বিচার করতে গেলে আমাদের একটা কমিটি রয়েছে, নর্মালি যে কমিটিতে 3 জন মেম্বার রয়েছে, বুঝেছো, যেখানে কারা মেম্বার রয়েছে, আমাদের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রী এবং লোকসভার যিনি বিরোধী দলনেতা, এই 3 জনকে আলোচনা করে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। ঠিক আছে, আর তাহলে সিবিআই কবে তৈরি হয়েছে বললাম, তৈরি হয়েছে 42-এ, বাট সিবিআই নামকরণ করা হয়েছে 63-তে। তো সেই সিবিআই নতুন প্রধান কে হয়েছে, এই সুবোধ কুমার জয়সওয়াল। খুব ভালো করে মাথায় রেখো, ঠিক আছে, সুবোধ কুমার জয়সওয়াল, ইনি আইপিএস অফিসার, তো মহারাষ্ট্র ক্যাডারের একজন আইপিএস অফিসার, 1985 ব্যাচের আইপিএস অফিসার। আচ্ছা, এবার আমরা যেটা যাব পরের কোশ্চেনটাই দেখো, বলছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন হু হ্যাজ বিন রি-ইলেক্টেড ফর দ্য সেকেন্ড টার্ম। ঠিক আছে, কি বললাম, রি-ইলেক্টেড সেকেন্ড টার্ম, দ্বিতীয়বারের জন্য নিযুক্ত হলো টিল 2024, মানে 2024 সাল পর্যন্ত তাকে আবার পুনরায় নিযুক্ত করা হয়েছে। কাকে, ইনি একজন ভারতীয়, যাকে মানে সুপ্রিম কোর্ট বলছি, মানে এই যে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, সেই হকি ফেডারেশনে দ্বিতীয়বার, এর আগে ইনি ছিলেন, আবার এনাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে। কি নাম যদি আমরা বলি, নামটা মনে রাখবে, নারিন্দার বাত্রা। ঠিক আছে, কে, নারিন্দার বাত্রা, এনাকে নিযুক্ত করা হয়েছে। এবং মনে রাখবে এই নারিন্দার বাত্রা, তিনি কিন্তু ভারতের যে ইন্ডিয়ান অলিম্পিক যে অ্যাসোসিয়েশন রয়েছে, তো সেই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও ইনি কে, বর্তমান প্রেসিডেন্ট। আবার মনে রাখবে ইনি হলো ইন্টারন্যাশনাল যে হকি, দ্য FIH, তো সেই FIH এরও ইনি কি বর্তমান প্রধান হিসেবে নিযুক্ত করা হলো, অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য এনাকে নিযুক্ত করা হলো। ঠিক আছে, আর এই যে FIH যার কথা আমরা বলছি, খুব ভালো করে মাথায় রাখবে, এই FIH কবে তৈরি হয়েছে, FIH যদি আমরা বলি কবে তৈরি হয়েছে, মনে রাখবে 1924 সালে এটা তৈরি হয়েছে। এদের হেডকোয়ার্টার যদি কোথায় বলা হয়, যেখানে আমাদের অলিম্পিকের সদর দপ্তর, সেখানে এদের হেডকোয়ার্টার কি নাম, ঠিক আছে, এখানে এদের সদর দপ্তর, এটা সুইজারল্যান্ডের একটা শহর। তো এই মুহূর্তে যদি বলা হয় এদের মোট সদস্য দেশ কতগুলো আছে, অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন হিসাবে মেম্বার কতগুলো রয়েছে, মনে রাখবে কার, এই হকি আন্তর্জাতিক হকি অ্যাসোসিয়েশনের যদি বলা হয় 137, 137টা, আর এনাকে দ্বিতীয়বার নিযুক্ত করা হলো। ওকে, আরেকটা জিনিস বলে রাখি যে ইন্ডিয়ান হকি ফেডারেশন অর্থাৎ IHF, কি বললাম, ইন্ডিয়ান হকি ফেডারেশন, যেটা আমাদের আগে নাম ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান, এখানে উল্লেখ করে দিলাম ইন্ডিয়ান হকি
ফেডারেশন, এটা আগে আমাদের নাম ছিল। তো সেই ইন্ডিয়ান হকি ফেডারেশন যদি বলা হয় আমাদের কবে তৈরি হয়েছে এটা খুব ভালো করে মাথায় রেখো। 1925 সালে এটা তৈরি হয়েছিল। 1925-এ এটা তৈরি হয়। কোনটা? ইন্ডিয়ান হকি ফেডারেশন। ঠিক আছে। এরপরে 1925 থেকে 2008 সাল পর্যন্ত, মানে 1925 থেকে 2008 পর্যন্ত এটা এই নামে চলে। মানে 2008-এ এসে এই যে ইন্ডিয়ান হকি ফেডারেশন এটাকে ক্লোজ করে দেওয়া হয়, বুঝেছো? তারপর আবার 2009 সালে এটাকে নতুন নামে নামকরণ করা হয়, যে নামটা হলো হকি ইন্ডিয়া। কি নাম বললাম? হকি ইন্ডিয়া। এটাকে নতুন নামে নামকরণ করা হয়। অর্থাৎ 2008 সালে যদি আমাদের বলা হয় তাহলে আমরা বলবো এই সময় কি হয়েছিল? বন্ধ করে দেওয়া হয়েছিল, ক্লোজ করে দেওয়া হয়েছিল। এরপর 2009 সালে এই হকি ইন্ডিয়া নামে নতুন নামকরণ করা হয়। কি নামে? 2009-এ হকি ইন্ডিয়া। পাশে আমি নিচে লিখে দিলাম ফাউন্ডেড 2009। ঠিক আছে, 2009 এটা ফাউন্ডেড হয়েছিল। আর এদের হেডকোয়ার্টার কোথায় যদি বলে? নিউ দিল্লিতে এদের হেডকোয়ার্টার। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলছে দ্য ভিজিলেন্স কমিশনার হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাক্টিং সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার অন দ্য রিটায়ারমেন্ট অফ সিভিসি শ্রী সঞ্জয় কোঠারি। মানে এই সঞ্জয় কোঠারি অবসর গ্রহণ করার পর তার জায়গায় নতুন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুব ভালো করে মাথায় রেখো, সুরেশ এন প্যাটেল। কি নাম বললাম? সুরেশ এন প্যাটেল, যাকে আমাদের এই সিভিসির নতুন প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। অবশ্যই মনে রাখবে এটা অ্যাক্টিং হিসাবে। ঠিক আছে, একটু বলে দিই এই সিভিসি কবে তৈরি হয়েছে আমাদের? 1964 সালে এটা তৈরি হয়েছে। সিভিসি এটা কবে তৈরি হয়েছে? 1964। এদের হেডকোয়ার্টার যদি আমাদের কোথায়? মনে রাখবে নিউ দিল্লিতে এদের সদর দপ্তর। ঠিক আছে, তো ইনি কে নিযুক্ত হয়েছে? এই এন সুরেশ এন প্যাটেল, যিনি সিভিসির নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে। ঠিক আছে, তো এই হলো আমাদের ক্লাস। তো আজকে আমি এটা তোমাদের ফার্স্ট পার্ট এটা আলোচনা করলাম। এরপরে আমি তোমাদেরকে নেক্সট পার্ট তোমাদেরকে এই ভিডিওটা দেব, আপলোড করব। আর যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে নতুন যে আপডেট আমি আপলোড করলে পরে যাতে তোমরা তার নোটিফিকেশনগুলো সঠিক সময় পেয়ে থাকো। ঠিক আছে, আর যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে অবশ্যই খুব করে শেয়ার করো। ওকে, সকলে ভালো থেকো, বাই, টাটা।